হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 11-এর ইউনিট 5 অর্থাৎ গ্যাসিয়াস স্টেট এই চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। এখন এই চ্যাপ্টারটা চ্যাপ্টারের নামটা হচ্ছে গ্যাসিয়াস অ্যান্ড লিকুইড স্টেট, পদার্থের গ্যাসীয় এবং তরল অবস্থা। কিন্তু লিকুইড স্টেটের আন্ডারে যে তিনটে প্রপার্টি আমাদের পড়তে হয়, বাষ্পচাপ বা ভেপার প্রেশার, সারফেস টেনশন এবং ভিসকসিটি। এর মধ্যে সারফেস টেনশন এবং ভিসকসিটি এই দুটো টপিক কেমিস্ট্রি সিলেবাসে যা আছে তার থেকে অনেক বেশি রয়েছে ফিজিক্সের সিলেবাসে, এবং ফিজিক্সের টিচাররা ওটা খুব ভালো করে পড়ান। এবার বাষ্পচাপ বা ভেপার প্রেশার, এইটা ক্লাস 12-এ আমাদের একটা চ্যাপ্টার আছে সলিউশন চ্যাপ্টারে বাষ্পচাপ সংক্রান্ত ডিটেল আলোচনা করা হয়ে গেল। তার ফলে এই পার্টিকুলার চ্যাপ্টারে বাকি থাকলো কেবলমাত্র গ্যাসিয়াস স্টেট। আমরা এই ইউনিটে এন্টায়ারলি গ্যাসিয়াস স্টেট বা গ্যাসীয় অবস্থা নিয়েই আলোচনা করব। আর এছাড়াও সলিড স্টেট বলে, যদি গ্যাসীয় আর তরল হয়ে গেল তাহলে সলিড বা কঠিন অবস্থাও থাকছে, সেটা আমাদের কেমিস্ট্রিতে ক্লাস 12-এর সিলেবাসে আছে ফার্স্ট ইউনিটে, তো সেটা আমরা সেখানে কভার করব। সুতরাং এই ইউনিট হচ্ছে এন্টায়ারলি গ্যাসিয়াস স্টেট বা গ্যাসীয় অবস্থা নিয়ে। এবার চ্যাপ্টার শুরু করার আগে দু চারটে কথা তোমাদেরকে বলতে চাই। তোমরা নিশ্চয়ই জানো যে ইতিমধ্যে আমি বেশ কয়েকটা চ্যাপ্টার আপলোড করেছি। কোন কোন চ্যাপ্টার আপলোড করেছি সেটাও তোমাদেরকে জানিয়েছি 2-4 দিন আগে। এবং তোমরা এটাও জানো, যারা আমার চ্যানেলে ভিডিও দেখো, যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নিট বা জেই মেন, জেই অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ইত্যাদি পরীক্ষার জন্য খুব সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছ, তোমাদের কথা মাথায় রেখেই আমি এক্সক্লুসিভলি নিট এবং জেই সিলেবাস কভার করে আমার ভিডিওগুলো বানাচ্ছি। এবার ভিডিওর মধ্যে বোর্ড ওয়ার্ক থাকে আমার ইংলিশ ভার্সানে, কিন্তু বোঝানোটা এন্টায়ারলি বাংলা ভার্সানে, পিওরলি এবং এক্সক্লুসিভলি বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য। এবার ইংলিশ ভার্সানে কেন হচ্ছে বোর্ড ওয়ার্ক, সেটার জন্য আমি যথেষ্ট লজিক্যাল কিছু রিজন দিয়েছিলাম। সেই সংক্রান্ত একটা ভিডিও বানিয়েছিলাম একদম শুরুর দিকে। তোমরা যদি সেই ভিডিও কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও একবার। কিন্তু এরপরেও যেহেতু আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট, আমাদের ইংরাজি ভার্সানে লেখা সেইটাকে অ্যাডাপ্ট করতে বা অ্যাকসেপ্ট করতে একটু অসুবিধা হয়। তো সেই কারণে অনেকেই আমাকে বিভিন্ন সময় বলেছে যে স্যার আপনি পুরো বাংলা ভার্সানেই আমাদেরকে পড়ান, বোর্ড ওয়ার্কও বাংলা ভাষাতে লেখান। কিন্তু বাংলা ভার্সানে লেখাতে কিছু সমস্যা আছে আর কি, যেটা আমি ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। সামহাউ আমি অনেক দিন ধরেই লক্ষ্য করে আসছি যে আমার ভিডিওগুলোতে ভিউ হচ্ছে না খুব বেশি, বা ভিউ যদি হয়ও তাহলে খুব বেশি ওয়াচ টাইম হচ্ছে না। এখন এই ভিউ, ওয়াচ টাইম, তারপরে ধরো চ্যানেলের ভিডিও কেউ দেখতে এলো, কোনো একজন সাবস্ক্রাইবার, সে যদি এসে ভিডিওটাকে লাইক করে, এই সমস্তগুলো না একটা ম্যাটার করে। মানে এইগুলো যত বেশি বেশি করে হয়, যত ওয়াচ টাইম বেশি হয়, ভিউ বেশি হয়, বা লাইকস বেশি হয়, বা ভিডিও যদি কেউ শেয়ার করে ওখান থেকে, তাহলে ইউটিউবের যে অ্যালগরিদমগুলো আছে, ইউটিউবের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা ভিডিওগুলোকে পরীক্ষা করে, তারা এটা বোঝে যে এই ভিডিও যারা ভিউয়ার তাদের পছন্দ হচ্ছে, তখন তারা আরও বেশি ভিউয়ারদের কাছে ভিডিওটাকে পাঠায়। আর যদি সেগুলো কম হয় তখন ভিডিওটা বেশি ভিউয়ারদের কাছে যেতে পারে না, রেস্ট্রিক্টেড হয়ে যায়। এখন আমার যেহেতু উদ্দেশ্য তোমাদের মানে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের সকলকে সাহায্য করা, সুতরাং আমি এটা চাইবো যে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাক। এবার সেইটা তোমরাই করতে পারো। তোমরা যখনই আমার ভিডিও দেখবে, আমি তোমাদেরকে অনুরোধ করছি যে প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করো এবং অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে, নিজেদের সোশ্যাল মিডিয়াতে, যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে তোমাদের অ্যাকাউন্ট আছে, সেটা ফেসবুক হতে পারে, টেলিগ্রাম হতে পারে, ইনস্টাগ্রাম, তো যেখানে তোমাদের কমফোর্টেবল হবে তোমরা সেখানে ভিডিওটাকে শেয়ার করো। তাহলে কী হবে, আমার ভিডিওর রিচটা আরও বেশি বাড়বে এবং আমি আরও অনেক বেশি তোমাদের মতন স্টুডেন্টদের হেল্প করতে পারবো। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে, যেহেতু একটু আগে আমি বললাম যে ইংরাজি ভাষাটাকে অ্যাডাপ্ট করতে আমাদের অনেক সময় অসুবিধা হয়, মানে আমরা বুঝতে পারি না যে অসুবিধা হবে কি না সেটা বোঝার আগেই যেহেতু বোর্ড ওয়ার্ক ইংরাজিতে, ওইটা দেখেই অনেকে বাইপাস হয়ে যাচ্ছে। সেই কারণে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি এবার বাংলা ভার্সানে একটা পার্টিকুলার চ্যাপ্টার পড়িয়ে একটা এক্সপেরিমেন্ট করে দেখি যে কী হয়, এবং সেই সংক্রান্ত তোমাদের কিছু মতামতও চেয়েছিলাম। যদিও সেখানে মতামত কমেন্ট খুব বেশি আসেনি, মাত্রই 20-22টা কমেন্ট এসছে। যদিও তার মধ্যে 12টা 13টা বা তার বেশি তারা ইংলিশ ভার্সানটাই প্রেফার করছে, এবং বাদবাকি যারা আছে তারা বাংলা ভার্সানটা প্রেফার করছে। অর্থাৎ বাংলা ভার্সান প্রেফার করার মতন লোকজন খুব যে একেবারে কম তা নয়। যদি আমি রেশিও বানাই তাহলে 60-40 রেশিও হয়তো হবে ইংলিশ টু বাংলা। তো সেই কারণে আমি ফাইনালি ডিসাইড করলাম যে এই পার্টিকুলার চ্যাপ্টারটা আমি বাংলা ভার্সানে পড়াবো, মানে বোর্ড ওয়ার্কটা বাংলা ভার্সানে থাকবে। তবে যারা ইংলিশ ভার্সানটা প্রেফার করছো যে বোর্ড ওয়ার্ক ইংরাজিতে থাকুক, তাতে করে আমাদের এনসিইআরটি বইগুলো পড়তে বা কোয়েশ্চেন্সগুলো অ্যাটেম্প্ট করতে অনেক সুবিধা হবে, তো তাদেরও নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে প্রত্যেকটা টপিকে যে জায়গাগুলোতে বাংলার পাশাপাশি ইংলিশ ভার্সানটাও দরকার পড়বে, ধরা যাক আমি কোনো একটা থিওরেম বা কোনো একটা সূত্র লেখাচ্ছি,
বা ধরো আমি এই পার্টিকুলার চ্যাপ্টারেই কাইনেটিক থিওরি অফ গ্যাস লেখাবো, গ্যাসের গতীয় তত্ত্ব, তো তার যে পস্টুলেটসগুলো, স্টেটসমেন্টসগুলো, তো সেই সমস্ত জায়গাতে, বা ধরো কোনো নিউমেরিক্যাল করাচ্ছি, কোনো প্রবলেম, তাহলে সেই প্রশ্নটা সেটাও কী হবে, আমি বাংলা ভার্সানে তো বোর্ড ওয়ার্কটা করছি, এবার ইংলিশ ভার্সানে ওই পার্টিকুলার জিনিসগুলোই আমি নিচে আবার তোমাদের জন্য সেই লেখাটা আসবে ইংলিশ ভার্সানে। ফলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমার মনে হয় তোমাদের খুব বেশি অসুবিধা এতে হবে না। যদি কোনো অসুবিধা তোমরা ফিল করো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এই একটা পার্টিকুলার চ্যাপ্টার আমি এক্সপেরিমেন্টালি দেখতে চাইছি যে এতে করে আমার ভিউয়ার বাড়ে কি না, বা ভিডিওটার আরও রিচ বাড়ে কি না। কারণ আমি যখন তোমাদেরকে হেল্প করতে এসেছি, আমি চাইবো যে আমার এই পরিষেবাটা আরও অনেক ছাত্রছাত্রীদের কাছে পৌঁছক। তো আশা করা যায় আমি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি তোমাদের। তো চলো শুরু করা যাক ভিডিও। আচ্ছা, গ্যাসিয়াস স্টেটে তোমরা যদি এনসিইআরটির বই বা আমাদের নর্মাল বাংলা ভার্সনের বই, যে বই তোমরা দেখো না কেন, দেখবে যে শুরুতেই আলোচনা করা রয়েছে ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তরাণবিক আকর্ষণ বল সংক্রান্ত। এবার এই আলোচনা আমরা অলরেডি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে করেছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেই ভিডিওটার। যদি তোমরা দেখতে চাও, একটাই ভিডিও আছে, তাহলে সেইটা দেখে নিতে পারো যদি তোমরা সেটা না দেখে থাকো। তো সেই সংক্রান্ত আলোচনা এই চ্যাপ্টারে আর আমি রিপিট করছি না। এবার আলোচনা শুরু হবে কোত্থেকে না, পদার্থের তিনটে অবস্থা আমরা জানি, কঠিন, তরল এবং গ্যাসীয়। ধরা যাক জল, আমরা সাধারণভাবে তাকে তরল অবস্থায় দেখি, তারপরে টেম্পারেচার বাড়ালে হয়ে যাবে গ্যাসিয়াস মানে জলীয় বাষ্প, আর টেম্পারেচার কমালে হয়ে যাবে বরফ মানে কঠিন। এখন কথা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্স কখন কঠিন অবস্থায় থাকবে, কখন তরল অবস্থায় বা গ্যাসীয় অবস্থায় থাকবে। আমরা যদি জলের এক্সাম্পলটা নিয়ে যদি আমরা কন্টিনিউ করি, তাহলে আমরা বুঝবো যে দেখো জলের ক্ষেত্রে কি হচ্ছে, H2O আমরা বলবো, আমরা এমনি জানি, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে এটা হয়ে যায় সলিড, ঠিক আছে, বরফ অবস্থায় থাকে। যদি আমরা বলি যে নর্মাল টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস বা 27 ডিগ্রি সেলসিয়াস, সেখানে এটা লিকুইড ফর্মে থাকে, ঠিক আছে। আর যদি 100 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে যায়, ঠিক আছে, প্রোভাইডেড প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাটমসফেরিক প্রেশার, বায়ুমণ্ডলীয় চাপ 1 atm, সেইটাকে আমরা কনসিডার করছি, তাহলে তখন এটা হয়ে যায় ভেপার বা গ্যাস, এবং সেটা হচ্ছে তোমার জলীয় বাষ্প বাংলাতে আমরা বলি। তাহলে যত আমরা টেম্পারেচার বাড়াচ্ছি তত কঠিন থেকে তরল থেকে গ্যাসের দিকে যাচ্ছে, অর্থাৎ গ্যাসিয়াস স্টেটটা প্রেফার হয় কখন, হাই টেম্পারেচার রিজিয়নে, আর লো টেম্পারেচার হয়ে গেলে তখন সলিড স্টেট। আর যদি প্রেশারের কথা বলি তাহলে উল্টোটা, যদি হাই প্রেশার হয় তাহলে সলিড স্টেটে থাকে, আর লো প্রেশার রিজিয়নে কোনো একটা সাবস্টেন্স গ্যাসিয়াস স্টেটে থাকে, ঠিক আছে। তাহলে আমরা লিখি এখানে যে তিনটে অবস্থা পদার্থের, কঠিন বা সলিড, তরল বা লিকুইড, এবং গ্যাস বা গ্যাস। তাহলে কঠিন অবস্থায় থাকবে কখন, এক হচ্ছে উচ্চ চাপ, ঠিক আছে, হাই প্রেশার, আর নিম্ন উষ্ণতা বা লো টেম্পারেচার। গ্যাসে উল্টোটা, গ্যাসে আমরা বলবো উচ্চ উষ্ণতা, ঠিক আছে, হাই টেম্পারেচার, আর নিম্ন চাপ মানে লো প্রেশার। এই রিজিয়নে পদার্থ গ্যাসিয়াস স্টেটে থাকতে চায়। আর লিকুইডটা হলে তার ইন্টারমিডিয়েট, মাঝামাঝি একটা অবস্থায়, তাই এখানে লিখে রাখি যে মধ্যবর্তী, বা ইংরেজিতে লিখলে লেখো ইন্টারমিডিয়েট, মধ্যবর্তী টি অ্যান্ড পি, টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ঠিক আছে। একটা গ্রাফের মাধ্যমে যদি আমি দেখাতে চাই বিষয়টাকে, ধরো আমরা ধরো আমরা প্রেশার টেম্পারেচার গ্রাফ আঁকছি, এদিকে টেম্পারেচার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে প্রেশার। এখন যেটা আমরা বললাম যে দেখো এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি একদম ডান দিকে এদিকে চলে আসি, তাহলে টেম্পারেচার হাই, আর প্রেশার আমি যদি নিচের দিকে থাকি, মানে এইরকম যদি জায়গায় থাকি, তাহলে বলবো প্রেশার কম, নিম্নচাপ। আর যদি আমরা উপরে উঠে যাই ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে প্রেশারটা হাই হয়ে যাবে। তাহলে এই যে রিজিয়নটাতে হচ্ছে টেম্পারেচার অনেক হাই এবং প্রেশার অনেক লো। তাহলে এই জায়গাটাতে আমরা বলবো যে গ্যাসীয় অবস্থাটা এখানে এক্সিস্ট করে। আর কঠিন অবস্থা এক্সিস্ট করে কোথায়, প্রেশার হাই হতে হবে উপরের দিকে, আর টেম্পারেচার কম হতে হবে। তার মানে এরকম একটা জায়গাতে সলিড স্টেটটা এক্সিস্ট করে, আর এদের মাঝামাঝি জায়গাতে লিকুইড স্টেট এক্সিস্ট করে। আমরা যখন থার্মোডাইনামিক্স পড়বো এরপরে, তখন আমরা দেখবো যে একটা গ্রাফ আঁকা হয়, এরকম একটা গ্রাফ এরকম আঁকা হয়, যে গ্রাফটাকে বলা হয় প্রেশার টেম্পারেচার গ্রাফ। এবার এই যে পার্টিকুলার পয়েন্টটা, এই পয়েন্টের
অ্যাকচুয়ালি লিকুইড লেখাটা আমি একটু উপরে লিখি, তাহলে পারফেক্ট হবে। এই রিজিয়নটাতে হচ্ছে লিকুইড স্টেট এক্সিস্ট করে, এই রিজিয়নটাতে গ্যাসিয়াস স্টেট এক্সিস্ট করে, আর এই রিজিয়নটাতে হচ্ছে সলিড স্টেট এক্সিস্ট করে। ঠিক আছে, এই যে পার্টিকুলার পয়েন্টটা, এই পয়েন্টের করসপন্ডিং যে প্রেশার, এই প্রেশার এবং এই যে টেম্পারেচার, এটা আমরা গ্রাফ থেকে পাই। এই পার্টিকুলার টেম্পারেচারে এবং এই পার্টিকুলার প্রেশারে আমরা যদি গ্রাফ আঁকি, এই গ্রাফটা হচ্ছে জলের ক্ষেত্রে, আমরা জল নিয়েই আলোচনা করছিলাম শুরু থেকে। এই পার্টিকুলার পয়েন্টটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট। কি বলা হয়? ট্রিপল পয়েন্ট। বাংলাতে বলা হয়, কি বলা হয়? ত্রৈধ বিন্দু। এমন একটা পার্টিকুলার প্রেশার টেম্পারেচার, যে প্রেশারে এবং যে টেম্পারেচারে জলের তিনটে অবস্থা, বরফ, জল, জলীয় বাষ্প, তিনটে অবস্থা একসঙ্গে এক্সিস্ট করে। এই পার্টিকুলার টেম্পারেচারটাকে আমরা বলি ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। এবং এর 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 থেকে যদি এদিক ওদিক হয়ে যায় তখন যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট হয়ে যায়। যদি এখান থেকে এইখানে যায় তাহলে আমরা বলবো সলিড থেকে লিকুইড হচ্ছে, মানে মেল্টিং বা গলন হচ্ছে, বরফ গলে জলে পরিণত হয়। যদি এখান থেকে ডিরেক্টলি এখানে চলে আসে তাহলে আমরা বলবো যে জলের কী বলবো, সলিড থেকে গ্যাস হয়ে যাচ্ছে, মানে তার কী বলা হয়, ঊর্ধ্বপাতন, সাবলিমেশন হচ্ছে ডিরেক্টলি। আর এখান থেকে এইখানে যদি আসে তাহলে বলবো জলের কি হচ্ছে, জলের বাষ্পীভবন, তাই তো, ভেপোরাইজেশন, জলের ভেপার তৈরি হচ্ছে। এই প্রত্যেকটা প্রসেস হচ্ছে রিভার্সিবল, মানে এই দিকেও আসতে পারে, আমরা জানি লিকুইড থেকে গ্যাস হতে পারে, সেটাকে কী বলা হয়, কঠিনীভবন, তাই তো। আর গ্যাস থেকে লিকুইড হলে তাকে বলে ঘনীভবন। তো এই প্রত্যেকটা প্রসেসটাই হচ্ছে কি বলবো, রিভার্সিবল। এইটা নিয়ে আমরা পরে ডিটেল থার্মোডাইনামিক্স চ্যাপ্টার আলোচনা করবো। মোদ্দা কথা হচ্ছে যে হাই প্রেশার লো টেম্পারেচার যদি হয় তাহলে সলিড স্টেট এক্সিস্ট করে, হাই টেম্পারেচার লো প্রেশার রিজিয়নে গ্যাসিয়াস স্টেট, এবং মাঝামাঝি ইন্টারমিডিয়েট একটা রেঞ্জে সেইখানে লিকুইড স্টেট এক্সিস্ট করে। এবার এইটার কারণ আছে আরেকটা। এটার কারণ যদি বলতে চাই তাহলে আমরা বলবো যে দুটো অপোজিট ফোর্স, ঠিক আছে, দুটো অপোজিট মানে বিপরীতমুখী ফোর্স বলবো না, কি বলবো, বিপরীতমুখী কারণ এখানে এর পেছনে দায়ী, এই তিনটে অবস্থার পেছনে। কি কি? এক নম্বর হচ্ছে আমরা এটাকে বলি যে আন্তরাণবিক আকর্ষণ বল, অর্থাৎ ইন্টার মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে। আর দু নম্বর হচ্ছে তাপীয় শক্তি বা থার্মাল এনার্জি। আমরা সকলেই জানি যে কঠিন পদার্থের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল অত্যন্ত বেশি, খুব হাই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। লিকুইডে আরেকটু কম, গ্যাসের মধ্যে অনেক কম। গ্যাসের মধ্যে একটা অণুর সঙ্গে আরেকটা অণুর আকর্ষণ প্রায় নেই বললেই চলে। সেই কারণেই গ্যাসের অণুগুলো অত্যধিক বেগে ছুটে বেড়ায়। আমরা গ্যাসের গতীয় তত্ত্বে ক্লাস 10-এ নিশ্চয়ই পড়েছি। তাহলে এই যে স্পিডগুলো অনেক হাই গ্যাসের মলিকিউলের মধ্যে, এর কারণই হচ্ছে যে ওর থার্মাল এনার্জি খুব বেশি, তাপীয় শক্তি অনেক বেশি, মানে এনার্জি অনেক বেশি। যার এনার্জি যত বেশি হবে সে তত ছটফট করবে, তত ছুটে বেড়াবে চারিদিকে। আর যার এনার্জি কম হবে সে তত ঝিমিয়ে পড়বে, নিস্তেজ হয়ে এক জায়গায় স্থির হয়ে থাকতে চাইবে। এবং যদি এক জায়গায় স্থির হয়ে থাকে সবাই পাশাপাশি, তখন তাদের মধ্যে অবশ্যই ইন্টারাকশন হবে, মানে অ্যাট্রাকশন বাড়বে, তো যেটা সলিডদের ক্ষেত্রে হয়। তো সলিডদের ক্ষেত্রে কি হয়, এই প্রথম ফ্যাক্টরটা অনেক বেশি হয়, সেকেন্ড ফ্যাক্টরের থেকে অনেক বেশি পরিমাণে ডমিনেট করে প্রথম ফ্যাক্টর। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এত বেশি যে সলিডগুলো প্রায় সবাই নিজেদের টাচে থাকে, একজন অন্যকে টাচ করে থাকে, এবং প্রত্যেকটা পার্টিকেল তারা হচ্ছে তাদের জায়গায় ফিক্সড, তারা কেউ নড়াচড়া করতে পারে না। লিকুইডে একটুখানি ব্যাপারটা লুজ হলো, যে ইন্টারমলিকুলার ফোর্সটাও কিছুটা কমলো, থার্মাল এনার্জিটাও কিছুটা বাড়লো, ফলে তারা চলাচল করতে পারে, পরিচলন স্রোত ঘটে জলের মধ্যে বা লিকুইডের মধ্যে, আমরা জানি। আর গ্যাসের মধ্যে থার্মাল এনার্জি অনেক বেশি হয়ে যায় উইথ রেসপেক্ট টু ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। তো এই দুটো যে বিপরীতমুখী কারণ, এদের ব্যালেন্সটা কীভাবে হচ্ছে বা হচ্ছে না, কতটা হচ্ছে বা হচ্ছে না, তার উপরে ডিপেন্ড করে কোনো একটা পদার্থকে আমরা কঠিন অবস্থায় দেখব না সলিড বা লিকুইড, কোন অবস্থায় দেখব সেটা ডিপেন্ড করে। তাহলে আমি একটু লিখে নিই এটা মুছে। তাহলে দেখো দুটো ফ্যাক্টর লিখেছি 1, 2। তা আমরা লিখব যে যখন এক নম্বরটা অনেক বেশি ডমিনেটিং 2 নম্বরের থেকে, তখন আমরা বলবো যে পদার্থের কঠিন অবস্থা বা সলিড স্টেটটা এক্সিস্ট করে।
আর যখন উল্টোটা হয়, 1 নম্বরটা যখন অনেক কম, 2 নম্বরের থেকে থার্মাল এনার্জি যখন অনেক বেশি, তখন পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে, গ্যাসিয়াস স্টেটে থাকে। আর ফাইনালি যখন 1 আর 2 প্রায় ইকুয়াল, নিয়ারলি ইকুয়াল টু সেম, ইন্টারমিডিয়েট টাইপ একটা, তখন হচ্ছে তরল অবস্থা এক্সিস্ট করে। গ্যাসীয় পদার্থের পরিমাপযোগ্য ধর্ম মানে যে সমস্ত প্রপার্টিগুলোকে আমরা মেজার করতে পারি, মাপতে পারি, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রেশার, টেম্পারেচার ইত্যাদি। তো প্রথমেই আমরা উষ্ণতা বা টেম্পারেচার নিয়ে আলোচনা করছি, যে টেম্পারেচার আমরা কোন ইউনিটে মাপি। গ্যাসীয় পদার্থের যে সমস্ত আলোচনাগুলো আমরা এর আগেও করেছি নিচু ক্লাসে, ক্লাস 10-এ, আমরা দেখেছি যে আমাদের মোস্টলি আমরা কেলভিন স্কেলটাকে ব্যবহার করি। কেলভিন, আচ্ছা এখানে একক লিখে রাখি, বা একক বা ইউনিট লিখে রাখো যে কেলভিন, ঠিক আছে। অবশ্যই এছাড়াও ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট ইত্যাদি আছে, কিন্তু আমাদের বেশি কাজে লাগে না। আমরা ম্যাক্সিমাম অ্যাবসলিউট টেম্পারেচার বা কেলভিন স্কেলের টেম্পারেচার নিয়েই কাজ করি। আর এই কনভার্সন ফ্যাক্টরটা আমাদের কাজে লাগবে, যে কেলভিন স্কেলে টেম্পারেচারটা সেলসিয়াস স্কেলে যা হয় তার সঙ্গে 273 যোগ করলে পাওয়া যায়, ঠিক আছে। ধরো 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সি, ঠিক আছে। একে যদি আমাকে কেলভিনে কনভার্ট করতে হয়, তাহলে কী করবো আমি? তাহলে আমরা বলবো যে কেলভিন স্কেলের টেম্পারেচার হবে 27 প্লাস 273 মানে 300। এছাড়া আর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আমি লিখতে চাইছি। আমরা তো কেলভিন থেকে সেলসিয়াস, আমাদের ফারেনহাইট খুব বেশি দরকার লাগে না। স্টিল যদি কোনো কারণে কোয়েশ্চেনের মধ্যে দেয়, তাহলে আমাদের তো করতে হবে। আমরা এইটা জানি যে C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। এখন এটার সঙ্গে আমি আরও একটা ফ্যাক্টর এখানে জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে কেলভিন স্কেলে যদি হয়, কেলভিন স্কেল, সো দিস মাইনাস 273/100, ঠিক আছে। এই পুরো ফর্মুলাটা দিয়ে আমরা কী করতে পারবো? আমরা সরাসরি ফারেনহাইট থেকে কেলভিন বা কেলভিন থেকে ফারেনহাইট যদি কখনো দরকার লাগবে বলে মনে হয় না, স্টিল লেখা থাকলো ফর্মুলাটা। এরপর হচ্ছে গ্যাসের আয়তন, ভলিউম। গ্যাসের আয়তন মানে আমরা কি জানি যে গ্যাস যতটা জায়গা জুড়ে অবস্থান করে। তো গ্যাসের অ্যাকচুয়ালি কোনো ডেফিনিট ভলিউম হয় না। গ্যাসকে যে পাত্রেই রাখা হয় সেই পাত্রেরই আয়তন গ্যাস দখল করে, এগুলো আমরা জানি। এবার এগুলো কেন হয়, যেটা আমরা শুরুতেই আলোচনা করছিলাম, যে গ্যাসের মধ্যে কী হচ্ছে, আন্তরাণবিক আকর্ষণ বল খুবই কম, ফলে একটা অন্য কাছাকাছি যে আসবে সেই চান্সটা কম। তুলনামূলকভাবে অনেক বেশি হচ্ছে থার্মাল এনার্জি বা তাপীয় শক্তি। এবার এই থার্মাল এনার্জিটাই, তাপীয় শক্তিটাই গ্যাসের অণুগুলোকে গতিশক্তি প্রদান করে। তার ফলে ওরা বিভিন্ন দিকে র্যান্ডম বেগে ছোটাছুটি করতে থাকে। তো যত বড়ই তাকে জায়গা দাও না কেন, তত বড় জায়গাতেই সে ছুটে বেড়াতে পারবে। তার কারণে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে আমরা যে পাত্রেই রাখি সেই পাত্রেরই আকার ধারণ করে। তো আমরা এরকম বলি, কিন্তু এই পার্টিকুলার কথাটা পার্টিকুলারলি এক্সক্লুসিভলি প্রযোজ্য আদর্শ গ্যাসের ক্ষেত্রে, যাদেরকে আমরা আদর্শ গ্যাস নামে চিনি বা আইডিয়াল গ্যাস। তাদের ক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি, কি বলতে পারি, যে গ্যাসের আয়তন ইকুয়াল টু পাত্রের আয়তন, যে পাত্রে গ্যাসটাকে রাখা হচ্ছে তার আয়তন। গ্যাসের আয়তন পাত্রের আয়তনের সঙ্গে সমান হবে, তবে একটা শর্ত আছে, পাত্রটাকে খালি হতে হবে, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরা যাক এরকম একটা পাত্র আছে, এটা ক্লোজড একটা কন্টেনার, ক্লোজড বদ্ধ পাত্র। এই পাত্রের আয়তন হচ্ছে ধরা যাক 1 লিটার। এখন এই পাত্রে আমি ধরা যাক 10 গ্রাম নাইট্রোজেন গ্যাস রেখেছি, তাহলে আমরা বলবো যে এই 10 গ্রামের আয়তন হচ্ছে 1 লিটার, ঠিক আছে। এইবার যদি একটা বড় পাত্র নিই, সাপোজ এই বড় পাত্রের আয়তন 5 লিটার। এবার এই 10 গ্রামকে যদি আমি এখানে ট্রান্সফার করি, তাহলে আমি বলবো যে 10 গ্রামেরই এখন আয়তন হচ্ছে 5 লিটার। অ্যামাউন্ট ফিক্সড, কতটা পরিমাণ নিচ্ছে সেটা ফিক্সড। তাকে আমি এবার যে আয়তনের পাত্রে রাখবো সেই আয়তনের পাত্রই সে দখল করবে। এবার ধরা যাক আমি একে এমন একটা বড় পাত্রে রেখেছি যে পাত্রের আয়তন ধরা যাক 10 লিটার, পাত্রের আয়তন 10 লিটার, কিন্তু সেই পাত্রের মধ্যে ধরা যাক কিছু সলিড সাবস্টেন্স আছে, সলিড কিছু রাখা আছে, পাথর অমুক তমুক, এমন কিছু সলিড এখানে রাখা আছে পাত্রের মধ্যে, যে সলিড বা কঠিন পদার্থগুলোর আয়তন হচ্ছে সব মিলিয়ে ধরা যাক 2 লিটার। কঠিন পদার্থগুলো সব মিলিয়ে 2 লিটার আয়তন দখল করে আছে। এবার তাহলে ফাঁকা জায়গা কতটা আছে? 8 লিটার। তাহলে এইবার যখন আমি এই 10 গ্রামকে এখানে ট্রান্সফার করব, তখন আমি দেখব যে এই 10 গ্রাম নাইট্রোজেনের এইবার আয়তন হয়ে গেল 8 লিটার, ঠিক আছে।
তাহলে গ্যাসের আয়তন পাত্রের আয়তনের সঙ্গে সমান হবে তখনই যখন পাত্রটা ফাঁকা আছে। যদি পাত্র ফাঁকা না থাকে তাহলে তো অ্যাভেলেবেল স্পেস তো 8 লিটার, কঠিন পদার্থের অণুগুলোর ভেতরে তো আর গ্যাসটা ঢুকে যেতে পারবে না, তাই না? সেজন্য এখানে 8 লিটার হবে গ্যাসের আয়তন। এবার এই যা আলোচনা করলাম এটা কেবলমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যখন এর পরবর্তী সময়ে এই চ্যাপ্টারেই বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস পড়ব, আমরা দেখব যে আসলেই গ্যাসের আয়তন পাত্রের আয়তনের সমান হয় না। আমরা সেখানে কি জানবো যে গ্যাসের আয়তন মানে হচ্ছে গ্যাসটাকে যে পাত্রে রেখেছি সে পাত্রে গ্যাসের মানে কি বলবো গ্যাসের অণুগুলোর মধ্যে যে ফাঁকা জায়গা যতটা আছে সেইটা, ফ্রি স্পেস অ্যাভেলেবেল ইন বিটুইন দ্য মলিকিউলস। বা আমরা এটা বলতে পারি যে গ্যাস অণুগুলোকে যখন আমি এখানে রাখলাম পাত্রের মধ্যে, তখন গ্যাসের অণুগুলো যতটা জায়গা পাচ্ছে ছুটোছুটি করার জন্য, চলাফেরা করার জন্য, ততটা হচ্ছে গ্যাসের আয়তন, পুরোটা না। এটা মুছে আমি লিখি একটু। তাহলে বাস্তবে কিন্তু আয়তন কাকে বলে, গ্যাসের আয়তন কাকে বলে, আমরা জানবো যে গ্যাস অণুগুলির মধ্যেকার ফাঁকা স্থান। এখন এই যে পার্টিকুলার ডেফিনিশনটা আমি দিচ্ছি এটা কিন্তু ডেফিনিশন, ঠিক আছে, আয়তনের সংজ্ঞা। এবার এই সংজ্ঞাটা দেখে ফার্স্ট টাইম তোমাদের একটু হজম নাও হতে পারে। গ্যাস অণুগুলির মধ্যেকার ফাঁকা স্থান বা গ্যাস অণুগুলির চলাফেরা করার জন্য যতটা স্থান পাওয়া যায়, যতটা স্থান আছে লিখি অ্যাভেলেবেল, সেটাই হচ্ছে গ্যাসের আয়তন, ঠিক আছে। এবার এটা কেন হয়? এটা হয় তার কারণ হচ্ছে, ধরা যাক একটা পাত্র আছে এখানে, এই পাত্রে একটা গ্যাস রাখা আছে। এবার সেই আমরা একটু আগে কি বলছিলাম যে পাত্রের যে আয়তন, যে পাত্রটা ফাঁকা আছে, খালি আছে, তাহলে পাত্রের যে আয়তন, পাত্রের আয়তন যদি 5 লিটার হয় তাহলে গ্যাসের আয়তনও 5 লিটার হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে গ্যাসের যে আমরা জানি যে যে কোনো পদার্থ বাস্তবে যে পদার্থের অস্তিত্ব আছে সে সকল পদার্থই কিছু না কিছু জায়গা দখল করে থাকে। তাহলে গ্যাসের যে অণুগুলো পার্টিকুলার, সেই অণুগুলো কিছু না কিছু জায়গা দখল করে থাকবে। তো ধরা যাক গ্যাসের মধ্যে 10টা অণু আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, কাছাকাছি লিখে দিয়েছি, গ্যাসের অণুগুলো দূরে দূরে থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10টা অণু আছে, এইটুকু জায়গার মধ্যে 10টা অণু আছে। এবার কথা হচ্ছে যে এই যে পার্টিকুলার অণু, গ্যাসের অণুগুলো একটা নির্দিষ্ট জায়গা দখল করে থাকবে। তো এবার আরেকটা অণু যখন চলাচল করছে এই ফাঁকা জায়গাগুলোতে সে চলাচল করতে পারবে। এই যখন চলাচল করতে করতে যখন আরেকটা অণুর কাছাকাছি আসছে, কাছাকাছি এলে কী হবে, ধাক্কা লাগবে। কিন্তু কাছাকাছি এসে কখনোই আরেকটা অণুর একদম ভেতরে ঢুকে যেতে পারবে না, ভেতরে যেতে পারবে না, তো এখানে এসে ধাক্কা খাবে। তার মানে এই যে অংশটুকু, এই যে অণুটা যতটা জায়গা দখল করে আছে, সেই জায়গাটা ওই পার্টিকুলার সময়ে অন্য কোনো অণু দখল করতে পারছে না। তাহলে এই অণুটার জন্য অ্যাভেলেবেল জায়গা, কতটা জায়গা ফাঁকা আছে চলাফেরা করার জন্য, সেটা কমে গেল। তো কতটা কমে গেল? টোটাল যতগুলো অণু আরও আছে তারা সব মিলিয়ে যতটা জায়গা দখল করে আছে সেইটাকে বাদ দিতে হবে। তো এই একই কথা অন্য অণুদের ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং যদি 10টা অণু এখানে থাকে তাহলে 10টা অণু টোটাল যতটা জায়গা দখল করে আছে সেই জায়গাটা তো তারা দখল করেই আছে, সেই জায়গাটায় তারা চলাফেরা করবে কী করে? চলাফেরা করার জন্য তো ফাঁকা জায়গা লাগে। তাহলে যতটা জায়গা জুড়ে গ্যাসের মলিকিউল চলাফেরা করতে পারবে সেইটা হচ্ছে তার আয়তন, একটা যদি ক্লোজড আমরা কন্টেনার নিই। এবার আমরা যদি আবার কন্টেনারের আয়তন যদি আবার বাড়িয়ে দিই, পাত্রের আয়তন যদি আরও বাড়িয়ে দিই, তাহলে ফাঁকা জায়গার পরিমাণও আরও বেড়ে যাবে, ঠিক আছে। তখন আমরা বলবো যে যতটুকু ফাঁকা জায়গা তখন অ্যাভেলেবেল সেইটা হচ্ছে গ্যাস, ওই পার্টিকুলার মানে অতটুকু অ্যামাউন্টের গ্যাসের যদি 1 গ্রাম নিয়ে থাকি 10 গ্রাম নিয়ে থাকি তার হচ্ছে আয়তন, ঠিক আছে। এইটা হচ্ছে বাস্তব চিত্র। আর আমরা যেটা জানি আগে থেকে যে পাত্রের আয়তন মানে গ্যাসের আয়তন, ওইটা হচ্ছে একটা কি বলবো কাল্পনিক ব্যাপার, ওটা বাস্তবে হয় না। তাহলে এই যে ডেফিনিশন এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আমরা এরপর যখন বাস্তব গ্যাস পড়বো তখন আমরা এটা নিয়ে আরেকটু ডিটেলে আলোচনা করব। আচ্ছা, আয়তনের এককগুলোর মধ্যে আমরা জানি যে
এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব, আর সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার কিউব। এবার সেন্টিমিটার কিউব আর মিলিলিটার ইকুইভ্যালেন্ট, এবং সিসি, সিসি মানে আমরা জানি কিউবিক সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার মধ্যে কিউব লিখেছি তাই জন্য সিসি আমরা বলি এটাকে, কিন্তু আসলে সিসি কথাটার ফুল ফর্ম হচ্ছে কিউবিক ক্যাপাসিটি। যাই হোক না কেন, আমাদের মূল যেটা ওটা নিয়ে আমাদের আলোচনা নিয়ে কোশ্চেন তো আসবে না, কিউবিক সিসির ফুল ফর্ম লেখো। তা কথা হচ্ছে যে 1 সেন্টিমিটার কিউব মানে 1 মিলিলিটার মানে 1 সিসি। এবার আমাদের যেটা দরকার এখানে লাগবে বেসিক্যালি সেটা হচ্ছে যে লিটার। 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব, ঠিক আছে। লিটার থেকে আমাদের যেতে হবে মিলিলিটারে, মানে 1000 দিয়ে গুণ করতে হবে। সো দিস ইকুয়াল টু 1000 মিলিলিটার। আর যদি 1000 মিলিলিটার হয় তাহলে সেটা সমান সমান 1000 সেন্টিমিটার কিউব, সেটা সমান সমান 1000 সিসি। এইটা মাথায় রাখলেই আমাদের কিন্তু আর কোনো ইউনিট আমাদের কাজে লাগবে না। মিটার কিউব আমাদের এই পার্টিকুলার চ্যাপ্টারে কোনো কাজে আসে না। এবার হচ্ছে যে হ্যাঁ, আরেকটা কথা এখানে বলতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন আইডিয়াল গ্যাস ইকুয়েশন ব্যবহার করব, পিভি ইকুয়াল টু এনআরটি, এই পার্টিকুলার ইকুয়েশনে এই যে ভি এর আয়তন অবশ্যই লিটারে রাখতে হবে, অন্য কোনো ইউনিটে রাখলে হবে না। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। এটা আমরা অনেক সময় গন্ডগোল করে ফেলি, এটা লিটারে, তারপর হচ্ছে টেম্পারেচার হচ্ছে কেলভিনে, এইগুলো মাস্ট, ঠিক আছে। আর এটা যদি লিটার হয়, টেম্পারেচার যদি কেলভিন হয়, তাহলে এই আর এর ইউনিট আমাদের রাখতে হয়, আর এর ভ্যালু আমাদের রাখতে হয় 0.0821। এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি আরেকটু। তো এইগুলো ফিক্সড আর কি, এই ইকুয়েশনে এই ইউনিটই ব্যবহার করতে হবে। তাহলে ফোর্থ হচ্ছে এবার আমরা বলবো গ্যাসের ঘনত্ব বা ডেনসিটি। ডেনসিটিকে ছোটো হাতের ডি দিয়ে প্রকাশ করা হয়, আমরা জানি। ডেনসিটি মানে মাস বাই ভলিউম, ভর বাই আয়তন, ঠিক আছে। এবার আমরা যদি একক ভাবি, ঘনত্বের একক সিজিএসএ মাস মানে গ্রাম, তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। আমরা অনেক সময় এটাকে গ্রাম পার সিসি বলি, অনেক সময় এরকমও লিখি আমরা গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3 আর গ্রাম সিসি টু দি পাওয়ার -1, যেরকমভাবে লিখবে একই ব্যাপার। এসআইতে এটা পাল্টে গিয়ে কী হয়ে যায়, কেজি পার মিটার কিউব, ঠিক আছে, বা কেজি মিটার টু দি পাওয়ার -3। এবার আমরা গ্যাসের বিভিন্ন সূত্রগুলো নিয়ে আলোচনা করব, গ্যাস লস বা গ্যাস সংক্রান্ত সূত্র। এর মধ্যে বেশ কয়েকটা সূত্র আমরা আগে থেকেই ক্লাস 10-এ পড়ে এসেছি, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাক বা রেনোর সূত্র চাপ সংক্রান্ত, এবং অ্যাভোগাড্রো সূত্র। এবার এই চারটে ছাড়া দুটো সূত্র আমরা পড়ব যেগুলো একদম নতুন। একটা হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, গ্রাহামস ল অফ গ্যাস ডিফিউশন, আর হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার। এবার ওই দুটো আমরা পরে পড়ব। আমাদের আগে থেকে পড়ে নেওয়া যে চারটে সূত্রের কথা বললাম, সেই চারটে সূত্র আমি পড়াবো তিনটে ভাগে মানে প্রথম ভাগটা আজকে, এখানে আমরা শুধু থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব, যেটা আমরা অলমোস্ট পুরোটাই ক্লাস 10-এ পড়ে এসেছি, তার একটা রিভিশন টাইপের হবে। সেকেন্ড ভিডিওতে আমরা মানে পরবর্তী ভিডিওতে আমরা এই চারটে সূত্র সংক্রান্ত মানে গ্রাফিক্যাল অ্যানালিসিস সেটা করব। গ্রাফ সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আমাদের আসে, গ্রাফ আঁকতে হয়, সেইগুলো নিয়ে আলোচনা করব। আর তারপরে আমরা নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব এই চারটে সূত্রের উপরে ভিত্তি করে। তারপরে আমরা যাব ডাল্টন এবং গ্রাহামের সূত্রতে। এখন এই গ্যাস লগুলো অ্যাকচুয়ালি কী হয়, এই সূত্রগুলোর দ্বারা আমরা কি বুঝি, গ্যাসের যে তিনটে প্রধান ক্যারেক্টারিস্টিক্স, চাপ, আয়তন এবং উষ্ণতা, এই তিনটের মধ্যে যে কোনো একটাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক রেখে বাকি দুটোর মধ্যে রিলেশন বা সম্পর্ক কেমন হবে সেইটা ব্যাখ্যা করে হচ্ছে এই গ্যাস লসগুলো। তার মধ্যে প্রথমটা হচ্ছে বয়েলস ল বা বয়েলের সূত্র। আমরা অলরেডি জানি যে বাংলাতে আমি অলরেডি এখানে লিখেও রেখেছি, স্টেটমেন্টটা তোমরা নিশ্চয়ই জানো, আমি আর পড়ছি না। যদি ইংরেজিতে বলতে হয় তাহলে বলতে হবে যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ফর এ সার্টেন বা ফর এ ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস, নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের জন্য ভলিউম অফ দ্য গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য প্রেশার অফ দ্য গ্যাস। এবার কথা হচ্ছে যে বাংলাতে আমরা যখন লিখি তখন আমরা লিখি যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট ভর, মাসটাকে আমরা ফিক্সড করি। আর ইংরেজিতে বলার সময় আমরা বলি যে ফর এ ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস। এবার এই যে অ্যামাউন্ট মানে পরিমাণটা অ্যাকচুয়ালি ভর দিয়েও প্রকাশ করা যায়, আবার মোল সংখ্যা দিয়েও প্রকাশ করা যায়, ঠিক আছে। এবার তাহলে আমরা যদি লিখি এই পার্টিকুলার সূত্রটার গাণিতিক রূপ, তাহলে এইটা হবে, বা ভি ভ্যারিজ উইথ 1/p, যাই লেখো না কেন,
আর ব্র্যাকেটে আমরা লিখব যে টেম্পারেচার, মাস, নাম্বার অফ মোল এইগুলো হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাই যদি হয় তাহলে P ইকুয়াল টু কে বাই ভি, দ্যাট ইজ পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর পিভি ইকুয়াল টু কনস্ট্যান্টের ফার্দার যে আর একটা ফর্ম আমরা পাই সেটা হচ্ছে P1V1 ইকুয়াল টু P2V2। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বয়েলস ল এর ফাইনাল ভার্সন। এইবার এই যে কেটাকে নিয়ে আমাদের এখানে দু চার কথা বলতে হবে। আমি উপরটা একটু মুছে নিই। দেখো, কে ডিপেন্ডস আপন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কে এর মান নির্ভর করে, যখনই আমরা কোনো গ্যাস ল পড়বো আমরা জানবো যে সেই গ্যাস লতে যেগুলোকে কনস্ট্যান্ট রাখা হয় সেইগুলোর উপরেই ওই কে এর ভ্যালুটা ডিপেন্ড করে। তাহলে কে এর মান ডিপেন্ড করে এক হচ্ছে গ্যাসের পরিমাণের উপর, অর্থাৎ গ্যাসের মাস মানে ভর আর মোল সংখ্যার উপরে, আর 2 নম্বর হচ্ছে উষ্ণতার উপরে ডিপেন্ড করে। এবার কথা হচ্ছে এইবার আমরা যে অ্যাডিশনটা, যেটা আমরা ক্লাস 10-এ পড়িনি, সেই ছোট্ট অংশটুকু এইবার আমরা অ্যাডিশন করব। সেটা হচ্ছে যে কে এর মান এদের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? আমি বলছি টেম্পারেচার বাড়ালে কে এর মান বাড়বে, বা টেম্পারেচার বাড়ালে বা মাস যদি বাড়াই, গ্যাসের ভর বাড়িয়ে দিই, অর্থাৎ মূল সংখ্যা যদি বাড়িয়ে দিই, তাহলে কি কে এর মান বাড়বে না কমবে? এইটা আমরা জানতে চাইছি। তো সেই রকম যখনই আমরা কোনো সূত্রের, গ্যাস সূত্রের, সেটা বয়েল হোক, চার্লস হোক, যাই সূত্র হোক না কেন, যখনই তার কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা বাড়ছে না কমছে এটা কম্পেয়ার করতে চাইছি, তখন আমাদের মাথায় রাখতে হবে এই পার্টিকুলার ফর্মুলাটাকে, আইডিয়াল গ্যাস ইকুয়েশনটাকে। ঠিক আছে, এবার দেখো আমাদের বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। বয়েলের সূত্রের সঙ্গে এই সূত্রকে আমরা কী করবো? কম্পেয়ার করবো। তাহলে কম্পেয়ার যদি করি তাহলে আমরা বলবো যে রাইট হ্যান্ড পার্ট দুটো সমান, পিভি এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা পাবো যে কে ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, এই যে কে ইকুয়াল টু এনআরটি হয়ে গেল, এখান থেকে আমরা কী পাবো? দেখো দুটো জিনিস পাবো। একটা হচ্ছে কে ভ্যারিজ উইথ এন, ঠিক আছে, আর তো এমনিতেই কনস্ট্যান্ট। কে ভ্যারিজ উইথ এন যখন হচ্ছে টি যখন স্থির, টি যখন কনস্ট্যান্ট। আর একটা পাবো কে ভ্যারিজ উইথ টেম্পারেচার যখন এনটা যখন স্থির, মূল সংখ্যা যখন স্থির। এবার মূল সংখ্যা স্থির মানেই ভর স্থির হয়ে গেল। ঠিক আছে, তাহলে মূল সংখ্যার বদলে আমরা এটাকে ভরও কল্পনা করতে পারি, যেহেতু মূল সংখ্যা আর ভর একই। মূল সংখ্যা বাড়লে ভর বাড়বে, মূল সংখ্যা কমলে ভর কমবে। যখন আমরা মূল সংখ্যা ফিক্স করে দিচ্ছি তার মানে ভরটাকেও ফিক্স করে দিচ্ছি পার্টিকুলার ওই গ্যাসটার জন্য। তাহলে আমরা ফাইনালি কনক্লুশন কী পেলাম? দেখো কনক্লুশন আমরা কোথায় নিচে লিখছি, এখানে একটু মুছে নিই। তাহলে কে এর ভ্যালু কীরকম ডিপেন্ড করে? দেখো, যদি মূল সংখ্যা বাড়াই বা ভর বাড়াই তাহলে কে এর ভ্যালু বাড়বে, যদি টেম্পারেচার বাড়াই কে এর ভ্যালু বাড়বে। তাহলে আমরা লিখবো যে যদি টেম্পারেচার ইনক্রিজ করে তাহলে কে ইনক্রিজ করবে, আর যদি মাস আর মূল সংখ্যা ইনক্রিজ করে তাহলে কে ইনক্রিজ করবে। এইটুকু হচ্ছে আমাদের নিউ অ্যাডিশন। ঠিক আছে, এইবার বয়েলের সূত্রে আর একটুখানি ছোটো পার্ট আমি বলিনি, থিওরিটিক্যাল পার্ট। তাহলে হবে কি, বয়েলের সূত্র কমপ্লিট, তখন আমরা চার্লসের সূত্রে যাব। একটা ছোট আইডিয়া দিই, যে আইডিয়াটা আমাদের এই চ্যাপ্টারে খুব বেশি কাজে লাগবে না, কাজে লাগবে হচ্ছে আমাদের পরবর্তী থার্মোডাইনামিক্স পড়ার সময়। পাত্র এবং তার উপরে একটা পিস্টন আছে, এই পিস্টনটা হচ্ছে মুভেবল, ওপরে নিচে করতে পারে, উপরে নিচে ও যাতায়াত করতে পারে। ঠিক আছে, এই অবস্থায় এই গ্যাসের এই ভেতরটায় কোনো একটা গ্যাস রাখা আছে, গ্যাসটার একটা নির্দিষ্ট আয়তন আছে। সাপোজ এর আয়তন হচ্ছে V1। ঠিক আছে, এবং এই অবস্থায় এই গ্যাসের ভেতরে মানে পাত্রের ভেতরে যে গ্যাসটা আছে তার চাপ হচ্ছে PINT লিখি আমরা। PINT মানে ইন্টারনাল, মানে এই গ্যাসের চাপ, মানে পাত্রের অভ্যন্তরে যে চাপ সেটা। আর ওপরে হচ্ছে বায়ুমণ্ডলের চাপকে আমরা PEXT বা P এক্সটার্নাল বলি। তাহলে এক্সটার্নাল প্রেশারটা নিচের দিকে প্রেশারটা আছে, আর ইন্টারনাল প্রেশারটা উপরের দিকে কাজ করছে। ইন্টারনাল প্রেশার উপরের দিকে কেন? ইন্টারনাল প্রেশার অ্যাকচুয়ালি সব দিকেই কাজ করছে, কিন্তু পাত্রের যে দেওয়ালগুলো এদিকটা এবং নিচের দিকটা, এইগুলো তো আমরা বলি এগুলোকে রিজিড, ঠিক আছে, দৃঢ়। মানে এই যে বাউন্ডারিগুলো মুভমেন্ট হবে না, এগুলো ফিক্সড। কিন্তু ওপরের যে বাউন্ডারিটা মানে পিস্টনটা তো ওপর নিচে করতে পারবে, তাই জন্য ওই বাউন্ডারিটা ফিক্সড নয়, মুভেবল বাউন্ডারি। তাই ওইটাকে আমরা দেখাই যে প্রেশারটা ওই দিকে যদি কাজ করে তাহলে ওটা মুভ করতে পারবে। এই দিকে দেখাচ্ছি না কারণ এটা মুভ করতে পারবে না। তাই
মধ্যে কথা হচ্ছে পি এক্সটার্নাল নিচের দিকে কাজ করছে, পিস্টনকে নিচের দিকে ঠেলে নামানোর চেষ্টা করছে, আর গ্যাস ওটাকে রেজিস্ট করছে, ওটাকে আটকাচ্ছে আর কি। এবার যে মুহূর্তে আমরা দেখব যে এই যে পিস্টনটা যে মুহূর্তে স্থির হয়ে গেল, এ প্রসঙ্গে বলে রাখি এইরকম সিস্টেমের পারফেক্ট এক্সাম্পল আমরা কি পাই বাস্তবে। ইনজেকশনের যে সিরিঞ্জ হয়, ইনজেকশনের সিরিঞ্জের ওই যেটাকে আমরা পুশ করি, লিকুইডটা বা গ্যাসটা ভেতরের দিকে যায় আবার বাইরে চলে আসে, ওইটাকে আমরা পিস্টনের সঙ্গে কম্পেয়ার করতে পারি। ওটা এক ধরনের পিস্টন যখন স্থির, পিস্টনটা এক জায়গায় স্থির হয়ে আছে, তার মানে কি? তার মানে হচ্ছে ইন্টারনাল প্রেশার আর এক্সটার্নাল প্রেশারটা সেম, ঠিক আছে? পি এক্সটার্নাল আর পি ইন্টারনাল হচ্ছে সেম হয়ে গেছে। এটা 1 নম্বর সিচুয়েশন। 2 নম্বর সিচুয়েশন, আমরা পিস্টনটাকে আমরা উপরে যদি টানলাম, উপরে টানছি, উপরের দিকে পিস্টনটাকে যদি উপরের দিকে টেনে নিই, তাহলে কী হবে? তাহলে গ্যাসের আয়তনটা বেড়ে যাবে। এখন ধরে যাক পিস্টনটা এরকম জায়গায় চলে এসেছে, তাহলে এখন গ্যাসের আয়তন এতটা হয়ে গেল, তাই না? তাহলে আমরা বলবো যে ভি লিখবো না, বানান করেই লিখি, গ্যাসের আয়তন বা ভলিউম অফ গ্যাস ভি এটা ইনক্রিজ করবে। তখন V1 এর তো আগে ছিল ভ্যালু V1, এখন গ্রেটার দেন V1 হয়ে যাবে, ভি এর থেকে বেশি হয়ে যাবে। আর গ্যাসের চাপ মানে প্রেশার অফ গ্যাস পি এটা ডিক্রিজ করবে। যদি পিস্টন উপরে চলে গেল, উপরে কখন চলে যেতে পারবে? যদি বাইরে থেকে কেউ টানে তাহলে হবে, অথবা যদি কোনো কারণে পি ইন্টারনালের ভ্যালু যদি পি এক্সটার্নালের থেকে বেশি হয়ে যায়। এবার কেউ যদি উপরের দিকে পিস্টনটাকে টানে, তার মানে অ্যাকচুয়ালি এটাই দাঁড়ায় যে ভেতরকার গ্যাসের প্রেশার খুব বেশি। ওর যদি প্রেশার অনেক বেশি হয়, তাহলে আপনি এটা উপরের দিকে উঠে যাবে। সেই অবস্থায় গ্যাসের আয়তন বাড়ছে, চাপ কমছে। আর উল্টোটা যদি হয়, যদি আমরা পিস্টনকে যদি আমরা নিচে যদি ঠেলে দিই, পিস্টনকে যদি আমরা নিচের দিকে ঠেলে দিই, তার মানে আমরা বাইরে থেকে গ্যাসটার ওপরে আরও প্রেশার বাড়াচ্ছি, মানে পি এক্সটার্নাল এইবার বেশি হয়ে যাচ্ছে, পি এক্সটার্নাল গ্রেটার দেন পি ইন্টারনাল। এই অবস্থায় এখানে যা যা হয়েছিল ঠিক তার উল্টো হবে। কী হবে তোমরা লেখো, বানান করে আমি লিখছি না। এক হচ্ছে ভলিউম কমে যাবে, গ্যাসের আয়তনটা কমে গেল, আর আয়তন কমে গেলে ডেফিনেটলি গ্যাসের চাপ বেড়ে যাবে। কেন চাপ বেড়ে যাবে? কারণ আয়তন কমে গেল কিন্তু যতটুকু গ্যাস নিয়েছিলাম, পরিমাণটা, অ্যামাউন্ট মানে মাস, ভর মানে মোল সংখ্যা, মানে আলটিমেটলি অণু সংখ্যা, সেটা তো কমছে না। তাহলে অণুগুলো যখন পরস্পরের কাছাকাছি এসে যাচ্ছে, তখন তারা পরস্পরের সঙ্গে আরও বেশি করে তারা ধাক্কা মারছে এদিক ওদিক, তাই না? একটা অনেক বড় জায়গায় 10 জন ছিল, যদি 10 জন কম জায়গার মধ্যে চলে আসে, তাহলে তাদের মধ্যে ধাক্কাধাক্কির পরিমাণ আরও বাড়বে, যেহেতু গ্যাস মলিকুলগুলো এমনি সবাই চলাফেরা করছে, তাদের থার্মাল এনার্জি অনেক বেশি। এবার যত বেশি ধাক্কাধাক্কি হবে, আমরা চাপ লেখার সময় একটু আগেই বললাম যে গ্যাসের চাপ হচ্ছে আলটিমেটলি পাত্রের দেওয়ালের সঙ্গে গ্যাস মলিকুলগুলোর যে ধাক্কা, তার ফলে তৈরি হয়। তাহলে যত বেশি ধাক্কাধাক্কি হবে, ন্যাচারালি কম জায়গায় একটা গ্যাস মলিকুলের সঙ্গে আরেকটা গ্যাস মলিকুলের ধাক্কার পরিমাণ যেমন বাড়বে, তেমনি গ্যাস মলিকুলের সঙ্গে পাত্রের দেওয়ালের ধাক্কার পরিমাণও বাড়বে, প্রেশার বাড়বে। তাহলে যত পি এক্সটার্নালকে আমি এই পিস্টনকে নামিয়ে দিয়ে যত পি এক্সটার্নাল বাড়াচ্ছি, তত বেশি করে ভলিউম কমবে এবং প্রেশার বাড়বে। আচ্ছা, এবার চার্লসের সূত্রে চাপটাকে স্থির রাখা হয়। তাহলে পড়ে থাকলো আয়তন আর উষ্ণতা, ভলিউম আর টেম্পারেচার। তা কোনো গ্যাসের আয়তন তার উষ্ণতার সঙ্গে, রাদার পরম উষ্ণতার সঙ্গে, মানে কেলভিন স্কেলে, সেটার সঙ্গে সমানুপাতিক হচ্ছে। আর একটা কি ফর্মুলা আছে, আমরা আরেকটা কি সূত্রের আরেকটা স্টেটমেন্ট যেটা আছে, মূল যেটা স্টেটমেন্ট, সেটা হচ্ছে এরকম যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যা থাকে, তার 1/273 অংশ, 1/273 এত অংশ করে আয়তন বেড়ে যায় বা কমে যায় যদি আমরা কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই বা কমাই। ঠিক আছে? তাহলে সেই দুটোই এখানে লিখে রেখেছি, তোমরা কপি করে নাও। আমরা এই সেকেন্ড পার্টটাতে পরে আসছি। প্রথম পার্টটা নিয়ে আমরা একটু আলোচনা করি যে গাণিতিক রূপ বা ম্যাথামেটিক্যাল ফর্মটা কেমন হচ্ছে। তাহলে ভি ভ্যারিজ উইথ টেম্পারেচার, আর যখন হচ্ছে চাপ আর মাস বা মোল সংখ্যা এরা যখন স্থির। ঠিক আছে? তাহলে ভি ভ্যারিজ উইথ কেটি,
বা ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবারে যে ভি বাই টি কনস্ট্যান্ট হয়ে গেল, এখান থেকে আমরা সেকেন্ড যে ফর্মটা পাই সেটা হচ্ছে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। ঠিক যেমন আমরা বয়েলস লতে পেয়েছিলাম পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, চার্লস লয়ের ক্ষেত্রে এই হচ্ছে গাণিতিক রূপ। এবার আবারও আমরা যেরকম কেটাকে মানে এই যে কনস্ট্যান্টটা ও কিসের উপর ডিপেন্ড করে সেটা আলোচনা করেছিলাম, একই রকমভাবে এখানেও আলোচনা করছি। এটা মুছে নিচ্ছি আর। তাহলে কে এর মান নির্ভর করে, ভ্যালু অফ কে ডিপেন্ডস আপন, কী করে কম্পেয়ার করবো, আবারও আমরা পিভি ইকুয়াল টু এনআরটি থেকে পাবো। দেখো চার্লসের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু কেটি, তাহলে এখানে আমরা এটাকে যদি ভি ইকুয়াল টু করি তাহলে এই ফর্মটা পাবো। তাহলে এবার বাঁ দিকটা দুটো ইকুয়েশনেরই সেম, তাহলে ডান দিকটাও সেম, তাহলে কেটি ইকুয়াল টু এনআর বাই পি ইন্টু টি, তাহলে ফাইনালি কি দাঁড়ালো কে ইকুয়াল টু এনআর বাই পি। আর তো এমনিতেই কনস্ট্যান্ট, সর্বজনীন গ্যাস ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে কে ভ্যারিজ উইথ এন যখন পি স্থির, আর একটা আমরা পেলাম কে ভ্যারিজ উইথ ওয়ান বাই পি যখন এন স্থির। এবার মূল সংখ্যা মানে কি, মূল সংখ্যা সঙ্গে ভ্যারি করছে মানে মাসের সঙ্গেও ভ্যারি করবে। তাহলে আমরা কি বুঝলাম যে কে এর ভ্যালু ডিপেন্ড করে কার উপরে, এক নম্বর হচ্ছে ভর, গ্যাসের ভর বা গ্যাসের পরিমাণ যাই লেখো না কেন, দুই হচ্ছে মূল সংখ্যা, পরিমাণ লিখলে দুটোই একসঙ্গে বুঝিয়ে দেওয়া যাবে, আর হচ্ছে গ্যাসের চাপ, প্রেশার। ঠিক আছে, তাহলে প্রেশার মূল সংখ্যা বা ভর যদি বেড়ে যায় কে ভ্যালু বেড়ে যাচ্ছে, আর প্রেশারের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে প্রেশার বাড়লে কে কমে যাবে, আর উল্টোটা। তাহলে আমরা বলবো যে যখন প্রেশার ইনক্রিজ করে তখন কে ভ্যালু ডিক্রিজ করে, আর যখন এন আর এম এরা যখন ইনক্রিজ করে তখন কে ভ্যালু ইনক্রিজ করে। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার সেকেন্ড যে ফর্মটা লিখেছিলাম সূত্রের, সেইটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এবার ওখানে কি বলা হচ্ছে যে একটা গ্যাসের নির্দিষ্ট পরিমাণ নেওয়া হয়েছে, মাসটা ফিক্স করা হয়েছে বা মোলটা, আর চাপকে স্থির রাখা হয়েছে। এবার ভলিউম বাড়বে বা কমবে যদি আমরা টেম্পারেচার বাড়াই বা কমাই, সেটা আমরা অলরেডি এই সূত্রতেই দেখলাম, ভি ভ্যারিজ উইথ টি। ওই যে ফর্মটা, সেকেন্ড যে ফর্মটা, ওইটা কি ডিনোট করে যে টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়ছে বা টেম্পারেচার কমালে কমছে, কিন্তু কতটা, হাউ মাচ, কোয়ান্টিটেটিভ একটা ওখান থেকে আমরা কি বলবো ইনফরমেশন পাই। সো সেখানে বলছে যে ধরা যাক গ্যাসটার উষ্ণতা যখন ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তখন ওর আয়তন ছিল V0 বা V0। বলছে এবার যখন আমরা উষ্ণতা 0 থেকে 1 ডিগ্রি যখন বাড়াবো, 1 ডিগ্রি ইনক্রিজ বা ডিক্রিজ যদি করি, তাহলে 0 ডিগ্রিতে যা ভলিউম ছিল কত ছিল V0, তার 1/273 অংশ, মানে এতটা ইনক্রিজ করবে, বাড়বে। তাহলে বেড়ে হবে কত, আগে যা ছিল আর যতটা বাড়লো সেটা, তাহলে এটার সঙ্গে আমরা যোগ করে দেবো আগে যা ছিল, মানে ভিতে যা ছিল, 0 ডিগ্রিতে যা ছিল, 0 ডিগ্রিতে ছিল V0, তাহলে 1 ডিগ্রি বাড়ালাম, তাহলে বাড়লো কতটা, যা ছিল তার 1/273 অংশ, তাহলে বেড়ে হলো কতটা, যতটা বাড়লো প্লাস যতটা ছিল সবটুকু মিলে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, V0 প্লাস V0 বাই 273। এটা কখন হলো, 1 ডিগ্রি সিতে, এই হলো তার আয়তন। এবার যদি আমরা 1 ডিগ্রি বাড়ানোর বদলে যদি আমরা 1 ডিগ্রি কমিয়ে দিতাম, যদি আমরা, এটা ফার্স্ট কেস হচ্ছে 1 ডিগ্রি সি, সেকেন্ড কেস হচ্ছে যদি আমরা -1 ডিগ্রি সি করতাম, তাহলে কি হতো, তাহলে হ্রাস পেত। কতটা হ্রাস পেত, 0 ডিগ্রিতে যা আছে তার 1/273 অংশ, মানে এই অংশটুকুই হ্রাস পেত, কমে যেত। তাহলে কমে গিয়ে হতো কত, দিস মাইনাস দিস, কমে যাওয়া মানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম জাস্ট, আর কিছু না। তাহলে -1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন হবে এটা। একই রকমভাবে আমরা যদি বলি থার্ডে, আমরা যদি বলি যে 15 ডিগ্রি সেলসিয়াসে কত আয়তন হবে, তাহলে 1 ডিগ্রিতে যতটা বাড়ছে 1/273 অংশ, তাহলে 15 ডিগ্রি যদি আমি চেঞ্জ করি, তাহলে প্রত্যেক ডিগ্রিতে এত করে বাড়ছে, তাহলে 15 ডিগ্রিতে 15 ইন্টু দিস মাচ, তাহলে হয়ে যাবে, আমরা বলবো যে V0 প্লাস 15 V0 বাই 273। ঠিক আছে, এই V0টার সামনে 1 আছে, এটা 15 হয়ে গেল। একই রকমভাবে যদি T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হয়, তাহলে V0
প্লাস ভি নট ইন্টু টি বাই 273। এই টেম্পারেচারে এই হচ্ছে আয়তন। একই রকমভাবে যদি মাইনাস টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হয় তাহলে ভি নট মাইনাস ভি নট বাই টি বাই 273। মানে সেকেন্ড লটা থেকে আমরা একটা কোয়ান্টিটেটিভ আলোচনা পাচ্ছি। এইবার যদি কোনোভাবে তোমাকে বলে দেয় যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আয়তন হচ্ছে এত 5 ml, তাহলে 15 ডিগ্রিতে কত, ঠিক আছে? তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি বা নাও করতে পারি। আমরা আমাদের অনেক ইজিয়ার হচ্ছে আগেরগুলো, v1/t1 = v2/t2, অনেক ইজিয়ার। তবু একবার জাস্ট বলে রাখার জন্য বলে রাখা। এইবার যদি কোনো কারণে এই টেম্পারেচারটা টিটা যদি -273 ডিগ্রি হয়, ঠিক আছে, এখানে লিখছি। এবার আমি লিখছি যে ভি অ্যাট -273 ডিগ্রি সি, ঠিক আছে, মানে ভলিউম অ্যাট -273 ডিগ্রি সি। তাহলে কত হবে? ভি নট মাইনাস এই টি এর জায়গায় কত বসাবো? 273, কারণ মাইনাস তো এখানে আছেই। এই মাইনাস টি এর জায়গায় আমরা -273 বলছি, তাহলে এখানে 273 বসাবো। তাহলে ভি নট ইন্টু 273/273, এটা কেটে গেল, ভি নট মাইনাস ভি নট হয়ে গেল, তাহলে হয়ে গেল 0। যেহেতু -273 ডিগ্রি সেলসিয়াসে আয়তন শূন্য হয়ে যায়, তাই এই পার্টিকুলার উষ্ণতাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা, ঠিক আছে? পরম শূন্য, অ্যাবসোলিউট 0, ব্যাস এইটুকুই। এছাড়া আর কিছু আলোচনা এখানে নেই। আমরা এবার মুভ করছি থার্ড, অর্থাৎ গেলুসাকের সূত্র বা রেনোর সূত্র। এরপর গেলুসাকের সূত্র বা রেনোর সূত্র। রেনো একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট। ফ্রেঞ্চ লোকজনদের নামের উচ্চারণ এক হয়, বানান আর এক হয়, ওটা নিয়ে চিন্তা করো না। এবার এটা চার্লস লয়ের মতোই, চার্লসের সূত্রের মতোই। চার্লসের সূত্র কী ছিল? আমরা দেখেছিলাম যে প্রেশার ছিল কনস্ট্যান্ট, আমরা বলছিলাম ভি ভ্যারিজ উইথ টি। এখানে উল্টোটা, এখানে আমরা বলবো পি ভ্যারিজ উইথ টি যখন ভলিউম কনস্ট্যান্ট আর তার সঙ্গে অবশ্যই মাস বা মোল এইগুলো যখন স্থির, তখন গ্যাসের চাপ ওর পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তাহলে এটা যদি হয় তাহলে পি ইকুয়াল টু কেটি, বা আমরা এখান থেকে বলতে পারি যে p/t ইকুয়াল টু কনস্ট্যান্ট। p/t যদি কনস্ট্যান্ট হয় তাহলে p1/t1 ইকুয়াল টু p2/t2। এটা হচ্ছে ফাইনাল ফর্ম এই সূত্রের। আবার ওইখানে আমরা কে এর ভ্যালু, কে কিসের উপর ডিপেন্ড করে সেটা দেখার চেষ্টা করব। সেজন্য আমরা আবারও pv ইকুয়াল টু nRT লিখব। এই ফর্মুলায় আমরা পাচ্ছিলাম p ইকুয়াল টু kt। এখানে p ইকুয়াল টু কী হয় দেখি, nr/v ইন্টু টি। তাহলে এখন এই ইকুয়েশনের সঙ্গে যদি আমরা এই ইকুয়েশন কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব যে kt ইকুয়াল টু nr/v ইন্টু টি। তাহলে k ইকুয়াল টু nr/v, n আর তো কনস্ট্যান্ট অলরেডি। তাহলে আমরা বলবো যে 1 নম্বর হচ্ছে k ভ্যারিজ উইথ n, আর 2 নম্বর হচ্ছে k ভ্যারিজ উইথ 1/v। মূল সংখ্যা মানেই হচ্ছে মাস, মানে ভর। তাহলে ভর বাড়লে k বাড়বে, আয়তন বাড়লে k কমবে। তাহলে আমরা ফাইনালি লিখব যদি আয়তন ইনক্রিজ করে তাহলে কে ডিক্রিজ করবে, আর যদি মাস আর মূল সংখ্যা ইনক্রিজ করে তাহলে কে ইনক্রিজ করবে, ঠিক আছে? এইটুকু। এবার ফোর্থ সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। আমরা বলি যে স্থির চাপ ও উষ্ণতায়, প্রেশার টেম্পারেচার দুটো যদি স্থির থাকে, তাহলে আলাদা আলাদা অনেকগুলো গ্যাসের প্রত্যেকের যদি আয়তন সমান হয় তাহলে মূল সংখ্যাও সমান হবে। আমরা এরকম বলি যে আন্ডার সিমিলার কন্ডিশন অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার ইকুয়াল ভলিউমস অফ ডিফারেন্ট গ্যাসেস কন্টেইন ইকুয়াল নাম্বার অফ মোলস। আমরা এর যে গাণিতিক রূপটা এটা আমরা পাই পিভি ইকুয়াল টু এনআরটি বা আদর্শ গ্যাস সমীকরণ থেকে। দেখো প্রেশার আর টেম্পারেচার যদি কনস্ট্যান্ট বানাই, আর তো এমনি কনস্ট্যান্ট, তাহলে পড়ে থাকলো কি ভি আর এন। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভি ভ্যারিজ উইথ এন। তাহলে ভি যদি এনের সঙ্গে ভ্যারি করে তাহলে ভি বাড়লে আয়তন বাড়লে মোল সংখ্যা বাড়বে, আয়তন কমলে মোল সংখ্যা কমবে। আর যদি আলাদা আলাদা গ্যাসের আয়তন সমান হয় তাহলে মোল সংখ্যা সমান হবে। এবার এখান থেকে আমরা এটাও পেতে পারি যে v/n ইকুয়াল টু তাহলে কনস্ট্যান্ট। সুতরাং অ্যাভোগাড্রো সূত্রের ফাইনাল ফর্মটা হচ্ছে এটা, যে v1/n1 ইকুয়াল টু v2/n2। এবার দেখো এখানে আরেকটা কথা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এই যে মোল সংখ্যা যদি সমান হয়ে যায়, দুটো গ্যাস তাদের চাপ সমান, উষ্ণতা সমান, আয়তন সমান, সুতরাং মোল সংখ্যা সমান। মোল সংখ্যা যদি সমান হয় আমরা লিখব যে যদি n সমান হয় তবে অনুসংখ্যা সমান হবে, ঠিক আছে?
এইখানে ব্র্যাকেটে আমরা মেনশন করতে পারি যে মূল সংখ্যা সমান হয় তো, এবং অনুসংখ্যাও সমান হয়। এখন এটা কেন হয়? আমরা জানি যে এক মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। এক মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তা দুজনের যদি মোল সংখ্যা সমান হয়, দুজনেই যদি 1 মোল করে থাকে, তাহলে দুজনের অণুর সংখ্যা এটা। দুজনেরই যদি 10 মোল করে থাকে, তাহলে দুজনেরই অণুর সংখ্যা 10 × Na, ঠিক আছে? কিন্তু অণুর সংখ্যা সমান হলেও আমরা এটা যেমন লিখতে পারি, তেমনি আমরা এটা লিখতে পারি না যে মোল সংখ্যা সমান হলে পরমাণু সংখ্যা সমান হবে। এটা সবসময় লেখা যায় না, ঠিক আছে? এই লাইনটার পর আমি অ্যাড করছি যে তবে পরমাণু সংখ্যা সমান নাও হতে পারে, ঠিক আছে? পরমাণু সংখ্যা সমান কখন হবে? অনলি অ্যান্ড অনলি যদি দুটো গ্যাস, তাদের যদি অ্যাটমিসিটি, পরমাণুকতা যদি সমান হয়। যেমন ধরো আমি বলছি যে, যদি আমি এখানে এক্সাম্পলটা দিই, ধরো কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া, এখানে একটা অণুতে কটা পরমাণু আছে? একটা কার্বনের আর দুটো অক্সিজেনের, সুতরাং 3টে অণু আছে। আর এখানে তিনটে পরমাণু আছে, আর এখানে টোটাল 4টে পরমাণু আছে। তাহলে এদের পরমাণুকতা বা অ্যাটমিসিটি সমান নয়। তাহলে এদের মোল সংখ্যা সমান হলে এদের অণুর সংখ্যা সমান হবে, কিন্তু এদের পরমাণুর সংখ্যা সমান হবে না। কেন? ধরো যাক এই পর্যন্ত এলো যে অণুর সংখ্যা সমান। এবার আমি ধরছি যে এখানে 10টা অণু আছে, তাহলে এখানেও 10টা অণু আছে। এবার একটা অণুর মধ্যে কটা করে পরমাণু? 3টে। তাহলে 10টা অণুতে পরমাণু কটা থাকবে? 30টা। আর এখানে পরমাণু কটা থাকবে? 40টা। ম্যাচ করলো না, ঠিক আছে? কিন্তু যদি এদের অ্যাটমিসিটি যদি সমান হতো, ধরা যাক আমি যদি নিতাম যে O2 আর H2, তাহলে এরও অ্যাটমিসিটি 2 আর এরও অ্যাটমিসিটি 2। তাহলে এবার যদি দুজনে 10টা করে অণু নিই, তাহলে O2 এরও 10টা অণুতে 20টা পরমাণু থাকবে, আর হাইড্রোজেনেরও 10টা অণুতে 20টা পরমাণু থাকবে। তাহলে এই যে আমরা লিখছি যে পরমাণু সংখ্যা সমান নাও হতে পারে, পরমাণু সংখ্যা সমান হবে কখন? যদি পারমাণবিকতা বা পরমাণুকতা অর্থাৎ অ্যাটমিসিটি সেম হয়। আর যদি অ্যাটমিসিটি আলাদা হয়, তাহলে পরমাণু সংখ্যা আলাদা হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখব যে পরমাণুকতা মানে অ্যাটমিসিটি যদি সমান হয়, তাহলে পরমাণু সংখ্যা সমান হবে। আর যদি পরমাণুকতা অর্থাৎ অ্যাটমিসিটি যদি আলাদা হয়, তাহলে পরমাণু সংখ্যা আলাদা হবে। বোঝানো গেল? এইবার এই পর্যন্ত এসে আমাদের 4 হয়ে গেল। আর 5 নম্বর একটা ছোট্ট একটা সূত্র বাকি আছে, যেটাকে নিয়ে আমি অলরেডি আলোচনা করছি, অলরেডি এই মুহূর্তেও বোর্ডে লেখা আছে, দ্যাট ইজ PV = nRT, অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ, তাই তো? এটা আমাদের 5 নম্বর, আদর্শ গ্যাস সমীকরণ। আমরা বলি ইকুয়েশন অফ স্টেট, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ অফ আইডিয়াল গ্যাস। এখন এই যে সমীকরণটা, এটা 1 মোল যদি কোনো গ্যাস নিই, তার জন্য PV = RT, আর যদি n মোল কোনো গ্যাস নিই, তাহলে তার জন্য PV = nRT। এই পর্যন্ত আমরা জানি। এবার আমরা এই যে পার্টিকুলার ফর্মুলাটা, এই ফর্মুলাটার একটা এক্সটেন্ডেড ভার্সন ব্যবহার করব এখানে। কীরকম? এটা আমাদের অঙ্ক করার সময়, নিউমেরিক্যাল করার সময় কাজে আসবে। আমরা স্টেট 1 থেকে স্টেট 2-তে একটা গ্যাসকে নিয়ে যাব, একটা গ্যাসকে একটা অবস্থা থেকে, একটা স্টেট থেকে আর একটা অবস্থায় নিয়ে যাব। প্রথম অবস্থায় ওর চাপ P1, আয়তন V1, টেম্পারেচার T1 এবং ওর মোল সংখ্যা হচ্ছে N1। পরবর্তী অবস্থায় চাপ পাল্টে হয়ে গেল P2,
আয়তন পাল্টে গেল, টেম্পারেচার, মোল সংখ্যা সবই পাল্টে গেল। এই অবস্থায় প্রথম অবস্থা এবং দ্বিতীয় অবস্থার মধ্যে যদি আমি সম্পর্ক স্থাপন করতে যাই, তাহলে আমাকে লিখতে হবে, দেখো আমি যদি এই পিভি আর যদি এখানে এনআরটি নিচে নিয়ে চলে আসি, আরটা তো কনস্ট্যান্ট, আর তো পাল্টাবে না, তাহলে আমার ইকুয়েশনটা এরকম দাঁড়াবে। তাহলে আমার ইকুয়েশনটা এরকম দাঁড়াবে, আরটাকে উঠিয়ে দিলাম আমি। তাহলে আমি এরকম বলতে চাইছি যে এই স্টেট 1-এর ক্ষেত্রে আমি এরকম লিখতে পারি এই সমীকরণ থেকে যে N1 আর T1, এটা লিখতে পারি কার জন্য? স্টেট 1-এর জন্য। আর স্টেট 2-র জন্য আমি কি লিখতে পারি? P2V2 ইকুয়াল টু N2 আর T2। তাহলে আর ইকুয়াল টু কত লিখবো এখান থেকে? আর ইকুয়াল টু কী লিখবো? দেখো P1V1 বাই N1 T1, এটা লিখবো না? আর ইকুয়াল টু, আর এখান থেকে আমি আর ইকুয়াল টু কী লিখবো? আর ইকুয়াল টু P2V2 বাই N2 T2। তার মানে এটা আর এটা সমান। ফাইনাল ইকুয়েশন তাহলে আমাদের হয়ে যাবে P1V1 বাই N1 T1 ইকুয়াল টু P2V2 বাই N2 T2। এবার এই যে ইকুয়েশনটা পেলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। আমরা এই ইকুয়েশনটা যদি আমরা জেনে রাখি, তাহলে আমরা বয়েলস ল, চার্লস ল, যদি বাই এনি চান্স গন্ডগোল হয়েও যায়, গন্ডগোল হওয়ার কথা মোটেই নয়, মানে খুবই ইজি এইগুলো, তাও যদি গন্ডগোল হয়ে যায়, এই একটা ফর্মুলা মনে রেখে আমরা সব অঙ্ক করতে পারবো এই সংক্রান্ত। কীভাবে? ধরা যাক বললো যে স্থির চাপে আয়তন এই, টেম্পারেচার এই, অঙ্ক তুমি করে দিলাম। তাহলে স্থির চাপ যখন, তখন P1 আর P2টাকে ইকুয়াল করে দিলাম। তাহলে এটাও P1 এটাও P1, বা দুটোই যদি P2 হয়, তাহলে ইকুয়েশন থেকে এরা আউট হয়ে গেল। পড়ে থাকলো যারা, তাদেরকে নিয়ে আমরা ক্যালকুলেশন করবো। যদি বলে স্থির আয়তনে কোনো একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, তাহলে V1 আর V2কে উড়িয়ে দেবো, কারণ আয়তন সমান। যদি বলে স্থির উষ্ণতায় হচ্ছে, তাহলে T1 আর T2কে উড়িয়ে দেবো ইকুয়েশন থেকে। এইবার যে রিডিউসড ইকুয়েশনগুলো পাবো এখান থেকে, সেগুলো দিয়ে কাজ করবো, তাহলেই আমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এই যে কটা ইকুয়েশন পড়লাম বা যে কটা গ্যাস ল পড়লাম, এই সংক্রান্ত আমরা গ্রাফিক্যাল অ্যানালিসিস পড়ব, এবং তার পরবর্তী ভিডিওতে আমরা এদের নিউমেরিক্যাল আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।